স্বাগত জানাচ্ছি সারা বাংলা আলাপচারিতায়। আমি রহমান মুস্তাফিজ আছি আপনাদের সাথে। আমরা জানেন যে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এই অনুষ্ঠানে একজন বরেণ্য ব্যক্তিত্বের সাথে কথা বলি। আমাদের আজকের যে আলোচনার জায়গা সেটা আমাদের আইসিটি খাত। আমরা সারা বাংলা .net প্রতিষ্ঠার পর থেকেই বেসিসের নির্বাচিত সভাপতির সাক্ষাৎকার সবার আগে নেয়, আপনাদের সামনে তুলে ধরে। আমরা তারই ধারাবাহিকতায় এবারের আলোচনায় আমরা এসছি বেসিসের নবনির্বাচিত পুনর্নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের কাছে। আমরা তাকে সারা বাংলার পক্ষ থেকে যেমন অভিনন্দন জানাই, একই সাথে আরেকটি কথা বলতে চাই। সারা বাংলা বেসিসের সদস্য হওয়ার পর এটি ছিল প্রথম নির্বাচন। সেই কারণেই সারা বাংলা এবার এই সেক্টরের একজন হিসেবে আজকে আমরা আমাদের সভাপতির সাথে কথা বলছি। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে মোস্তাফিজ ভাই, এবং ধন্যবাদ সারা বাংলাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শক এবং পাঠককে। আমরা একটু শুরুতেই জানতে চাই যে আপনি গত মেয়াদে সভাপতি ছিলেন, আবার আগামী 2 বছরের জন্য এসছেন। নানান ধরনের চ্যালেঞ্জের মুখে, বিশেষ করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানান চ্যালেঞ্জের মুখে, এবং আইসিটি সেক্টরের যে চ্যালেঞ্জগুলো আছে সেই জায়গায় আগামী 2 বছরের আমাদের তথ্য প্রযুক্তি খাতের এই চ্যালেঞ্জগুলোকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বিষয়টাকে এভাবে দেখেন যে বিষয়টা এমন না যে আমি দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হয়েছি, বিষয়টা এমন না। হ্যাঁ, আমাকে আমার প্রতি বেসিস সদস্যরা ভালোবাসা রেখেছেন এবং আমাদের টিমের প্রতি। কিন্তু আপনি যদি বেসিস এবং আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নের কথা বলতে চান তাহলে একদম 97-98 থেকে আসতে হবে, একদম প্রথম সভাপতি থেকে। বেসিসের আজকের যে শক্ত অবস্থান, সেই শক্ত অবস্থানের পেছনে অবদান রেখেছেন বেসিসের একদম প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ তৌহিদ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার জায়গা পর্যন্ত প্রত্যেকটা সভাপতির অবদান আছে। এবং একই সাথে আপনার প্রত্যেকটা ইসি কমিটিতে বিভিন্ন সময়ে যেসব সদস্যরা ভূমিকা রেখেছেন তাদের অবদান আছে। অ্যান্ড ফাইনালি বেসিসের সকল সদস্যদের 18 জন সদস্যকে নিয়ে যে বেসিসের জন্ম হয়েছিল, সেই বেসিস আজকে প্রায় 2400 জনের এক বিশাল পরিবার। আপনিও সেই পরিবারের অংশ। তো এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস জার্নি। তো সেই জার্নিতে হ্যাঁ, আমার এতটুকু সুযোগ হয়েছে বেসিস সদস্যদের ভালোবাসায়। গতবার আমি সভাপতি ছিলাম, এবার ওনারা আমার উপর আরেকবার আস্থা রেখেছেন। গতবার আমরা যেটা করার চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায়, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখবেন যে আপনি যখন একজন একটা বাণিজ্য সংগঠন হিসেবে আপনাকে 2টা মূল বিষয় অবদান রাখতে হয়। একটা হচ্ছে ব্যবসা বান্ধব পলিসি প্রণয়নে সরকারের সাথে গঠনমূলক আলোচনা করা, আরেকটা হচ্ছে বিভিন্ন ইভেন্ট অ্যান্ড এক্সিকিউশনের মাধ্যমে মেম্বারদের ব্যবসা সম্প্রসারণ এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কাজ করা। তো এই কাজটুকু আমরা যেহেতু এভরি মেম্বার ম্যাটার্স এই স্লোগানটা নিয়ে আমরা কাজ করেছি, তো আমরা বিগত 2 বছরে বেশ কিছু ভালো কাজ করেছি। স্পষ্টতভাবে একটা কাজ করতে আমরা সক্ষম হয়েছি, সেটা হচ্ছে বেসিসের এই পতাকাটাকে আরও উপরে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের হয়েছে এবং আমাদের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। তার প্রমাণটা হচ্ছে এই টার্মে বিগত 22-23 কার্যবৎসরে বেসিসের মেম্বারশিপ গ্রোথ হয়েছে 58%, which is a history, which is a record in the history of BASIS আগের বছরের তুলনায়। আর এবারের নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন যে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচনে এসেছে। সো এই বিষয়টা কত পজিটিভ যে বেসিস বড় হয়েছে বলেই কিন্তু 33 জন প্রার্থী বা 33 জন বেসিস সদস্য প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ তারা আগ্রহ প্রকাশ করেছেন এই ভলান্টারি কাজটা করার জন্য, এই ইন্ডাস্ট্রিকে সার্ভ করার জন্য। মানে এরকম একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু এদের প্রত্যেকের অবদান সমান। এই 33 জনের সমান অবদান একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, প্রত্যেকের আগ্রহের জায়গাটা সমান ছিল। তারপর হয়তো যোগ্যতা এবং প্রমিস বা কমিটমেন্টের জায়গায় সদস্যরা ভেবেচিন্তে তাদের মতামত দিয়েছে যে 11 জনকে তারা নির্বাচিত করেছেন। এখন আমাদের সময়টা কি, যখন আপনার ব্র্যান্ড ভ্যালুটা একটা জায়গায় পৌঁছায় তখন আপনার ভয়েস হার্ড হয়, কথা শোনা হয়। আমরা সরকারের সাথে যে কথাগুলো বলে আসছি, কোনো পলিসি একদিনে হয় না। হ্যাঁ, আমরা যখন ক্যাশ ইনসেন্টিভ পেয়েছি সেটাও 3টা বোর্ডের বিভিন্ন এফোর্টের রেজাল্ট হিসেবে আসছে, 3 বোর্ড। সো কিছু কিছু পলিসির জায়গায় আমরা ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট, লোকাল মার্কেট ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই জায়গায় বেশ কিছু কাজ আমরা করে রেখেছি।
সেগুলোকে সামনে নিয়ে আসা এবং সুষ্ঠুভাবে সম্পাদন করাই হবে আমাদের এইবারের মূল লক্ষ্য। অ্যান্ড এভরি মেম্বার ম্যাটার্সের জায়গায় আমাদের কাছে এইবার ম্যাটার করছে মূলত প্রতিটা সদস্য প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আমরা যেন বাংলাদেশের জিডিপিতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি। আচ্ছা, এই ব্যবসা সম্প্রসারণের জায়গায় যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের কর অব্যাহতি, যে তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির যে বিষয়টা আছে, এটা অব্যাহত রাখার জন্যে মানে একদম খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আগামী কয়েকদিন, হাতে তো সময়ও নেই, আগামী কয়েকদিন হচ্ছে আপনার কি ভূমিকাটা নিচ্ছে? আগামী কয়েকদিন না, আপনি দেখবেন 11 তারিখে আমরা দায়িত্ব গ্রহণ করি এবং আমরা কিন্তু 12 তারিখেই মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর সাথে দেখাও করি এবং এই কর অব্যাহতি বিষয়ে নির্বাচন চলাকালীন যেই মানে প্রচারণার সময় ছিল প্রায় 1 মাসের মতো বা তার একটু বেশি, সেই সময়টাও তো আমি বেসিস সভাপতি। হ্যাঁ, ঠিক ওই সময়টাও কিন্তু আমি নির্বাচন প্রচারণার পাশাপাশি আমার রেগুলার কাজের অংশ হিসেবে বিভিন্ন সভা এবং বিভিন্ন মিটিংয়ে কিন্তু আমি অংশগ্রহণ করি। আমার যেই কথাবার্তা চালিয়ে যাওয়া, সেটা অর্থ মন্ত্রণালয় হোক, এনবিআর হোক, বাংলাদেশ ব্যাংক হোক, এর মধ্যে আমি মিটিংগুলো করেছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা আসলে এখন না এবং বিগত 1 বছর ধরে আমরা করে আসতেছি। সিদ্ধান্তটা ফাইনালি নেবেন সরকার, সরকারের নীতি নির্ধারকরা ফাইনালি সিদ্ধান্ত। এখানে একটা IMF-এর একটা প্রেসক্রিপশন আছে। আমরা সরকারের বিভিন্ন নীতি নির্ধারকদের কাছে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে ইটস ফার্স্ট অফ অল এনবিআর-এর একটা অঙ্কের ঝামেলা আছে, সেই অঙ্কটাকে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই করেরটা যদি চাপিয়ে দেওয়া হয়, সেই করটা কিন্তু কোনোভাবে আমাদের মেম্বারদের যতটা না ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, তার চেয়ে বড় বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে ওভারঅল স্মার্ট বাংলাদেশ তৈরিতে। লোকাল মার্কেটে খরচ বাড়বে, ইন্টারন্যাশনাল মার্কেটের কম্পিটিশন বাড়বে, হিউম্যান রিসোর্স কস্ট বাড়বে, এই সব কিছু মিলে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে। সো তাহলে এই করটাকে এইভাবে চিন্তা করতে হবে যে দিস ইজ নট ফর আইসিটি ইন্ডাস্ট্রি, অর আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করা 2000 বা 2500 কোম্পানির জন্য না, ইট উইল ক্রিয়েট ইম্প্যাক্ট ইন দি ওভারঅল বাংলাদেশ ইকোনমি অ্যান্ড এভরি সিঙ্গেল সেক্টর অফ বাংলাদেশ। সো এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই অল্প কিছুদিন পরে বাজেট অধিবেশন শুরু হবে, আমাদের আলোচনা চলমান। আমরা বিশ্বাস করি যে এই আলোচনাটা সরকার পজিটিভভাবে গ্রহণ করবে এবং আমি এখনও আশাবাদী আমরা কোনো ভালো ফলাফল পাবো। আপনারা বলছেন যে এই যে রেভিনিউ বাড়াতে গিয়ে মেম্বারদের অনেকেরই হচ্ছে যে ব্যবসার জায়গাটা, এটা একদম নষ্ট করে ফেলবে। খেয়াল করে দেখেন, মানে আপনি ইন্ডাস্ট্রিটা ধরেন বেসিসের জন্ম থেকে যদি 25-26 বছর বলি, কিন্তু ইন্ডাস্ট্রিটা কিন্তু বড় হওয়া শুরু করেছে যখন 2009-এ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিলেন। তো তারপর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক আগ্রহ তৈরি হলো, অনেক কিছু হলো। তো ইন্ডাস্ট্রিটা টেক অফ করেছে এখন ফ্লাই করার সময়, এই সময় যেন চাপ দেওয়া না হয়। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? আমাদেরকে কিন্তু ব্যাংক ফাইন্যান্স করে না, আমরা কিন্তু কোলাটেরাল দিয়ে টাকা নিতে পারি না, বিকজ আমাদের কোলাটেরাল নাই। দ্য বিগেস্ট অ্যাসেট দিস ইন্ডাস্ট্রি হ্যাজ ইজ ব্রেইন অ্যান্ড দ্য ইয়াং ব্রেইনস অ্যান্ড ট্যালেন্টেড ব্রেইনস। হ্যাঁ, এই মেধা সত্ত্বকে মূল্যায়ন করার মাধ্যমেও যদি আমাদেরকে ফাইন্যান্স করা হয়, তখন আমরা অনেক ভালো করতে পারবো। সো এই মেধা যেন সর্বোচ্চ ব্যবহার হয়, and this industry people has all the potential to do wonder for Bangladesh. So ওইটাই। সো মানে আমরা ফ্লাই করছি, আমরা যেন ভালোভাবে উঠতে পারি এবং দেশকে কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গাটাতেই আমাদের বলা। আপনি মেধার কথা বললেন, তো সেই জায়গায় হচ্ছে দক্ষ জনশক্তি বাড়াতে হচ্ছে আপনারা কি ভূমিকা নেয়ার কথা ভাবছেন? দক্ষ জনসম্পদ মানে এগেইন মানে এগুলা মানে কন্টিনিউয়াস প্রসেস। আমরা ইউজিসির সাথে কথা বলেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, কারিকুলাম ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে হবে, ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বের হতে হবে। মানে আমার রিসেন্ট ভিজিট টু রাইট বিফোর ইলেকশন জাইকার সাথে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে এবং সেখান থেকে আমরা যখন জাপানে ওদের যে ইনস্টিটিউশনগুলো এডুকেশন ইনস্টিটিউটগুলো কাজ করে, ওদের ভাবনাটাকে আমরা দেখেছি। একটা ইউনিভার্সিটি এভাবে ভাবে যে আমার ইন্ডাস্ট্রির কাকে লাগবে তার জন্য তৈরি করা, ওরা স্টাডি করে। সেই জিনিসগুলো আসলে বারবার বসতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন এখনও একটা ক্লিশে শব্দ, এটাকে ইফেক্টিভ করতে হবে। আই এম হ্যাপি টু সি যে এবার আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, একজন ভেরি ইয়াং ডাইনামিক এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথেও আমরা বসবো।
যেন এই কোলাবোরেশনটা নিবিড় করা যায়। কর ইস্যুতে বলছিলেন যে এনবিআর এর ওই জায়গায় একটু হিসেবের জায়গাটা একটু সমস্যা আছে। তা আমি ঠিক ওই জায়গা থেকে যদি যাই যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য পাওয়া, ফ্রিল্যান্সার, রফতানি আয়, সামগ্রিক আইসিটি ও আইসিটি খাতে যে প্রকৃত সঠিক ধারণার জায়গা পেতে মানে আপনাদের কোনো পরিকল্পনা পরিসংখ্যানের জন্য কোনো সার্ভে পরিচালনা করার কোনো প্ল্যান আছে কিনা? দেখেন মানে কিছু কিছু বিষয় আমাদের কাছে আছে, ধরেন রপ্তানি কতটুকু হচ্ছে, বিকজ সেই জায়গাটা আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেহেতু আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়, সেই ইনসেন্টিভ বেসিসের মাধ্যমেই প্রসেস করা হয়। সো আমরা আসলে রপ্তানির ইনফরমেশনগুলো মূলত সব কিছুই জানি। আমাদের মেম্বাররা কত রপ্তানি করছেন, কি করছেন। এখন আসি লোকাল মার্কেটের সাইজ নিয়ে। হ্যাঁ, সো অবশ্যই আমাদেরকে একটা মানে আপনি যদি খেয়াল করে থাকেন যে আমরা বিগত সফট এক্সপোতে আমি একটা ফর্মুলা বলেছিলাম, সো 3x3 ফর্মুলা বলেছিলাম। সেই 3x3 ফর্মুলাটা হচ্ছে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি, এই তিনজনকে একত্রিত হয়ে তিনটা কাজ করতে হবে। তার এক নম্বর কাজটাই হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্যাট উইল সে ইন্ডাস্ট্রি এখন কোথায় আছে, কোথায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাকে ধরতে হলে কী কী করতে হবে। সেই সম্ভাবনার ক্ষেত্রে তো 5 বিলিয়নের একটা স্বপ্ন জায়গা আরও বেশি হতে পারে, সেটা 5 বিলিয়ন কেন 20 বিলিয়ন হতে পারে। সেই জন্যই শুধু স্বপ্ন দেখালেই হবে না, করণীয় কী, সেই করণীয় জায়গায় তিনটা কাজ আছে, তিনজনকে মিলে করতে হবে। আমাদেরকে রিসার্চ করতে হবে, আমাদেরকে ব্র্যান্ডিং করতে হবে ইন্ডাস্ট্রিকে, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। দ্যাটস র মেটেরিয়াল অফ দিস ইন্ডাস্ট্রি। প্রতিনিয়ত যে নতুন প্রযুক্তি আসছে, নতুন সম্ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই সম্ভাবনার জায়গাটা হচ্ছে কোন দিকে আগামী 2 বছরে নিয়ে যাওয়ার কথা? এই জায়গাটায় আমি মানে দেখেন নতুন প্রযুক্তি আসছে আমাদের মানে মানে খুব সহজ করে বলি আপনাকে, নতুন প্রযুক্তি আসছে, আমাদের ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ আছে, সেটা পলিসিগতভাবে হোক বা অন্য এইচআরগতভাবে হোক, যেখানেই হোক। আবার একই সাথে এই ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনা আছে। তাহলে এই ইন্ডাস্ট্রিকে এখন খুব কেয়ারফুলি অ্যান্ড খুব সেন্সিটিভ ওয়েতে খুব স্ট্রংলি মুভ করতে হবে। যেই কথাটা আমি নির্বাচনের সময়ও আমাদের সদস্যদের বলেছি, এই সংবেদনশীল সময়ে সঠিক এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করাটা বেসিস সদস্যদের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। সদস্যরা তার দায়িত্বটা পালন করেছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ওয়েন আই সি যে আমাদের এই 11 জন যারা নির্বাচিত হয়ে এসেছেন, এরা প্রত্যেকেই হিউজলি ডাইনামিক, হিউজলি ট্যালেন্টেড। We have a mix of experienced board members and we have a mix of brand new board members. প্রত্যেকে যার যার জায়গায় থেকে uniquely qualified. So I'm really happy to see this. So this team খুব সিনার্জেটিকভাবে একসাথে কাজ করবে এবং ওই যে সম্ভাবনাটাকে ধরার জন্য চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে এই টিমটা আগামী 2 বছরে একটা পাথওয়েতে যাবে টুয়ার্ডস অ্যাচিভমেন্ট। 2 বছরে তো আর 20 বছরের সাফল্য লাভ করা যায় না, কিন্তু 2 বছরে যতটুকু করা যায় তার চেয়ে বেশি আমরা 11 জন মিলে একসাথে করতে পারবো। এই জন্য আমি আপনার মাধ্যমে আরও একবার আমার বেসিস ভোটারদেরকে ধন্যবাদ দিই আমাকে একটা দারুণ টিম দেওয়ার জন্য, এবং সেই টিমটাকে নিয়ে আই এম ভেরি হোপফুল যে আমরা এই চ্যালেঞ্জের একটা বড় অংশই আবার কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য পেপ্যালের ইস্যুটা, এটা নিয়ে হচ্ছে, এটা আসলে চ্যালেঞ্জ না, এটা খুব বেশি বড় চ্যালেঞ্জ না। ফ্রিল্যান্সাররা যখনই আপনার ইসে আসতেছে, কোম্পানি করছে, তখন তারা বেসিস মেম্বার হচ্ছে। এর বাইরে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ফ্রিল্যান্সারদেরকে হেল্প করার, একটাই কারণে যে ওরা যখন কোম্পানি করে সরাসরি তো আমরা ফ্রিল্যান্সারদের কাজ করতে পারি না। ইফ সামওয়ান ডাজন্ট হ্যাভ এ ট্রেড লাইসেন্স, তাকে আমরা মেম্বার করতে পারি না। আর পেপ্যাল ছাড়াও টাকা আসছে, পেয়নের যে অনেক টাকা আসতেছে, ব্যাংকিং চ্যানেলেই টাকা আসছে। সো আমরা কিন্তু এমন একটা জাতি, পেপ্যাল একটা প্রাইভেট অর্গানাইজেশন, তাকে তো জোর করে আনানো যাবে না, ও বাংলাদেশে অপারেশন করবে কি করবে না, ইটস হিজ চয়েস, এটা ওদের ডিসিশন। তো আমরা এমন একটা জাতি, কোনো চ্যালেঞ্জ আমাদের আটকাতে পারে না, তা আমরা সামনে এগিয়ে যাই। ইনক্লুসিভ বেসিসের কথা বারবার আসছে, তো সেই জায়গায় হচ্ছে একটু জানতে চাই, আপনারা 33 জন নির্বাচন করলেন, ভোটার 11 জনকে বেছে নিয়েছে, বাকি 22 জনকে আপনারা আপনাদের কাজের সাথে, কারণ তাদের তো অভিজ্ঞতার জায়গা, তারপর তাদের কাজ করার এক ধরনের আন্তরিকতা ছিল, তাদের কিছু পরিকল্পনা ছিল, সেই জায়গা থেকে তাদেরকে আপনারা কিভাবে কাজে যুক্ত করবেন? এর সময় কথা বলবে, দেখবেন আমরা খুব পজিটিভ আছি, কিন্তু আমরা এখনও আমাদের প্রথম বোর্ড মিটিং করতে পারিনি। আজকেই আমাদের প্রথম বোর্ড মিটিং,
হ্যাঁ, তো আমাদের নিজস্ব কিছু সিদ্ধান্ত হবে। হ্যাঁ, বিভিন্ন রকমের কাজের স্কোপ আছে, বাট উই আর ভেরি পজিটিভ। শুধু 22 জন কেন, তাদেরকেও শুধু 22 জন কেন, 22 জনের বাইরেও তো অনেকে পজিটিভ আছেন। আমরা কেন ভাববো শুধু 22 জন? 22 জনের বাইরে পরবর্তী নেতৃত্ব আছে। হ্যাঁ, সবাইকেই আমরা যতটুকু সম্ভব যার যার জায়গায় থেকে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতাও দেখব। পূর্ব অভিজ্ঞতা তো এরকম হয়েছে, নির্বাচন করেছে, দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ করেছে দায়িত্ব পালন ঠিকমতো, কেউ হয়তো করেনি। সব কিছু মিলিয়ে আমরা একটা প্রপার এসওপি দাঁড় করাবো আমরা সবাই মিলে। যেহেতু আমরা 11 জন নিজেরা ইনফর্মাল আলাপ করেছি, আমরা ফর্মাল আলোচনার মধ্যে ঢুকবো। তারপরে আমরা, বিকজ মানে নির্বাচনের সময় মানুষ কিছু কথা বলে, নির্বাচনের স্বার্থে বলে, আমরা সবসময় জানি। হ্যাঁ, তো এখন নির্বাচন শেষ, আমরা সবাই এক। হ্যাঁ, আমি কিন্তু 33 জনের সভাপতি না, আমি কিন্তু যেই কয়টা ভোট পেয়েছি তাদের সভাপতি না, এবং এই বোর্ডটা কিন্তু তাই না যে পক্ষ বিপক্ষ। এই বোর্ডের 11 জন কিন্তু এই 1500 ভোটার এবং 2400 বেসিস মেম্বারের প্রতিনিধি। সেখানে আসলে কোনো ভিন্নতা নাই আর। হ্যাঁ, এখানে সবাই মিলেই আমরা একটা দল হয়ে কাজ করবো এবং বেসিস স্বার্থেই কাজ করবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সারা বাংলার পক্ষ থেকে, সারা বাংলার পাঠক দর্শকদের পক্ষ থেকে আমরা আজকে কথা বলছিলাম বেসিসের নবনির্বাচিত পুনর্নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের সাথে। তিনি আমাদের বাংলাদেশের আইসিটি খাত নিয়ে নানান ধরনের কথা বলেছেন, বেসিসের স্বপ্নের কথা বলেছেন, চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। আমাদের এই ধরনের আলোচনায় আমাদের সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সারা বাংলার পাশে থাকবেন।